আমার কাছে যে ইনফরমেশনটা রয়েছে সেটা হচ্ছে যে হাদিকে যারা হত্যা করেছে, যে ফয়সাল, প্রথমে একটু বলে ফয়সালটা কে। এখন তোমার যে আমাদের যে জুলকারনাইনের সায়ের বলছেন, সে হঠাৎ করে বলছে যে 1 ঘন্টার ভিতরে, মানে হাদিকে গুলি করা 1 ঘন্টার ভিতরে বলা হলো কি এই ছেলে ছাত্রলীগ করতো এক সময়। তো ছাত্রলীগ তো এরকম, সাদেক কাইয়ুমও ছাত্রলীগ করছে, ঢাকা ইউনিভার্সিটিতে এখন যারা ডাকসুতে আছে সব ছাত্রলীগ করছে, একসময় লুঙ্গির নিচের ছাত্রলীগ। এই ছেলে ছাত্রলীগ করছে, ওয়েল এন্ড গুড, আমি অস্বীকার করি এটা করছে। ছাত্রলীগ করার পরেও গত নভেম্বরে, অক্টোবর বা নভেম্বর মাসে তাকে 17 লাখ টাকা সহ 2টা রাইফেল পিস্তল সহ তাকে পুলিশ ধরে। এই ছেলেকে ছাড়াই কে, বিএনপির এক এমপি পদপ্রার্থী, উনি ছাড়ায়। ওর উকিল ছিল তোমার কি বলে শিশির মনিরের ফার্মের একজন উকিল, তারা ছাড়াইছে। তার মানে জামাত কানেক্টেড আছে। জামাতের আমিরের ছেলে তার সাথে হাদিকে পরিচয় করাই দিল। সাদেক কাইম পুরো ইলেকশনটা চালাইছে ওই ছেলের মোটরসাইকেলের পিছনে বসে। ওই ছেলে হাদির পিআর টিমের কাজ করছে এতদিন, বিভিন্ন জায়গায় হাদির সাথে ছবি আছে, ইনকলাব মঞ্চে গোপনে কথা বলার ছবিও আছে। সেই ছেলে এখন গুলি করলো। তাহলে এখন সেই ছেলে যদি গুলি করে, তাহলে সে যদি ছাত্রলীগ হয়, ছাত্রলীগ তো পাইলেই আপনারা ধরে নিয়ে যাচ্ছেন না, মাইরা লটকাই দিচ্ছেন। তাহলে এত বড় ছাত্রলীগের পোলা আপনারা চিনলেন না। আবার এখানে জুলকারনাইন সাইরি কি বলতেছে যে এই ছেলে বিভিন্ন সময় বিভিন্ন চেহারার পরিবর্তন করছে। ওর এই অংশটুকু শুনে আমি মনে করলাম যে বাবারে, কোটি কোটি টাকা দিয়ে প্লাস্টিক সার্জারি। পরে যায় শুনলাম কি জানো, কখনো সে আমার মতো ছোট চুল, কখনো একটু বড় চুল, কখনো মুছ রাখছে এই অবস্থায়। এখন আমি যদি তোমারে কয়েকটা ছবি দেখাই, এখন তুমি তাহলে বলতে পারো যে এইটা কে। আমি তোমাকে দেখাচ্ছি একটু। এই লোকটাকে এখন মুছ রাখা হয়েছে, এই লোকটাকে দেখো। এটা আপনি মোচে আছে আমি, ঠিক আছে না? তো এখন আমি হচ্ছে যে মোচে আমি, আবার এই যে আজকে আমি, হ্যাঁ, সবই তো আমি। আমি চেহারা তো আমি হচ্ছে লম্বা রাখি ছোট রাখি, তাতে কি চিনা যাবে না? যাবে। এবং সবচেয়ে বড় রিপোর্ট যেটা, জুলকারনাইন সায়ের এই ঘটনাটা ঘটার আরো 1 সপ্তাহ আগে নাকি প্রায় 80 লক্ষ টাকা পেয়েছিল, তার ব্যাংক অ্যাকাউন্টে গিয়েছে বাংলাদেশের হাবিব ব্যাংকের মারফতে। হাবিব ব্যাংক তো পাকিস্তানে, তো ওটা বাংলাদেশে আছে। পাকিস্তান ঢাকায় আছে মতিঝিল শাখা। আচ্ছা, মানে প্রত্যেকটা রাষ্ট্রের যে একটা স্টেট ব্যাংক থাকে, মানে স্টেট অথরিটি ব্যাংক। হাবিব ব্যাংক এই মুহূর্তে 2টা শাখা, একটা চট্টগ্রামে, একটা মতিঝিল, ঢাকায় কাজ করতেছে হাবিব ব্যাংকের মাধ্যমে। এবং সেকেন্ড থিং হচ্ছে যে ফয়সালের বাসা এবং ওর বোনের বাসা থেকে যেসব চেক উদ্ধার হয়েছে বলে বলতেছে, যে 172 কোটি টাকার চেক, সেই চেকের মধ্যে 29টা চেক, তার মধ্যে 15টা চেক হচ্ছে তোমার এনবিপি, ন্যাশনাল ব্যাংক অফ পাকিস্তান। ও মাই গড। এবং ন্যাশনাল ব্যাংক অফ পাকিস্তানের 4টা শাখা আছে, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী এবং খুলনা। এবং এই 15টা চেকের কিছু আছে ঢাকার, কিছু আছে রাজশাহী থেকে এই চেক। আর বাকি যে 13টা বা 14টা চেক, ওগুলো আবার হাবিব ব্যাংকের চেক। এখন এগুলা কেন প্রকাশ করা হয় না? এগুলো কিন্তু প্রকাশ করা হচ্ছে না। দেখো এখন কাহিনী, আজকে আবার আমি গতকালকে এগুলো নিয়ে কিন্তু ভিডিও করছিলাম, এরপরে আজকে বলা হচ্ছে যে ঢাকা ব্যাংকের চেক, ঢাকা ব্যাংকের চেকে 176 কোটি টাকা। তাহলে আপনারা আজকে কেন বললেন ঢাকা ব্যাংকের চেক 176 কোটি টাকা? এতদিন বলেন নাই কেন? আমি তো গতকালকে আপনাকে ব্যাংকের নাম সহ বলে দিয়েছি কোন ব্যাংকের কত টাকার চেক। এখন বলেন না, এতদিন বলেন না কেন? ঢাকা ব্যাংকের চেক, যা ঢাকা ব্যাংকের চেক ওরা বলতেছে 100, কিন্তু আমি আরেকটা বলছিলাম 62 লক্ষ টাকা যেটা পাওয়া গিয়েছিল এর ব্যাংকে, ফয়সালের ব্যাংক অ্যাকাউন্টে, সেইটাও নাকি এনবিপিএল মানে ন্যাশনাল ব্যাংক অফ পাকিস্তানের একটা অ্যাকাউন্ট থেকে গেছে। এই ব্যাংকের অ্যাকাউন্ট গুলো কাদের? বা আপনারা যে চেকগুলো পাইছেন বলতেছেন, যে চেকে লেখা আছে ওই চেকের নাম লেখা আছে কার, কোন ব্রাঞ্চ, কোন ব্যাংক, এগুলো লেখা আছে, এগুলো সব তুলে দেন না কেন আপনার পত্রিকাতে? সেই দিনই দিয়ে দিতেন ওই লোকগুলোর অ্যারেস্ট করতে, যে এত লক্ষ এত কোটি টাকার চেক করতে। এবং সমস্ত চেক, যতগুলো চেক আছে, 40 লাখ, 50 লাখ, 30 লাখ, এত বড় অ্যামাউন্টে। হ্যাঁ, এবং সব অ্যাকাউন্ট পে চেক, চেকে অ্যাকাউন্ট পে চেক। তার মানে চেকটা অন্য কেউ ক্যাশ করতে পারবে না, প্রতিটা চেকের উপরে আবার দাগ দেওয়া আছে
অ্যাকাউন্টে হুম, এসি চেক আচ্ছা। লেখা আছে, ব্ল্যাঙ্ক, কারো নামে না, এগুলো ব্ল্যাঙ্ক চেক। হুম। তাহলে এই চেক গুলো কোথায় গেল, কার কাছে গেল, কেমনে গেল, এই ছেলের কাছে কিভাবে গেল, এটা প্রশ্ন জাগে কিনা? তাহলে তা তো এতদিন অবশ্যই। প্রকাশ করলো না, যেই মাত্র আমার ভিডিওটা আমি করে দিলাম সেই মাত্র বললো কি ঢাকা ব্যাংকের চেক এগুলা। আসলে কি ঢাকা ব্যাংকের চেক নাকি পাকিস্তানের সেই দুইটা ব্যাংকের চেক? এবং এনবিপিএল, ন্যাশনাল ব্যাংক অফ পাকিস্তান, পাকিস্তান যদি এটা ঢাকা ব্যাংকেরই হয়, ঢাকা ব্যাংকের ম্যানেজিং বোর্ডের সাথে কিন্তু অনেক বিএনপি নেতাও জড়িত। হ্যাঁ তাহলে সাদেক হোসেন যদি- খোকার ব্যাংক, এটা ও এটা সাদেক হোসেন খোকার ব্যাংক, ওনার ব্যাংক, আচ্ছা, ওনাদের মানে share আছে। পাকিস্তান কি, তার মানে পাকিস্তান কি somehow ওদের অপকর্ম বিএনপির ঘাড়ে চাপানোর চেষ্টা করছে? এখন আমার মনে হচ্ছে যে পাকিস্তান নিজের অপকর্মটা বিএনপির ঘাড়ে চাপাচ্ছে, কারণ হচ্ছে যে এইটা যখন এখন আজকে ফ্লাশ হইলো, কালকে হয়তো ওই যে ওই তারেক জিয়া আসতেছে, সুতরাং এগুলো একটা ধামাচাপা পড়ে যাবে। একটা মিছিল করাইতে হবে, যে কোনো একটা অঘটন ঘটাইতে হবে, যাতে দোষটা তারেক জিয়ার ঘাড়ের উপর পড়ে, বিএনপির উপর পড়ে। কারণ এরা তো প্রথমে চেষ্টা করছে যে খুব জোরে আওয়ামী লীগের ঘাড়ে, আওয়ামী লীগের না, প্রথম চেষ্টা করছে এরা মির্জা আব্বাসের ঘাড়ে চাপাইতে এই হত্যাকাণ্ড। পরে যখন দেখলো যে এটা কোনোভাবে চাপানো যাচ্ছে না, সবাই সন্দেহ করছে, তখন যায় নিয়ে গেছে আওয়ামী লীগ, এরপরে নিয়ে গেল ইন্ডিয়া। কিন্তু আসলে তো ইন্ডিয়া, ইন্ডিয়া কেন? আবার বলা হচ্ছে কি যে এই ছেলে ইন্ডিয়াতে চলে গেছে। তাহলে ইন্ডিয়া যদি যায়, ভাই আমার একটা কথা শুনো, তুমি ইন্ডিয়াতে চলে গেলা, বর্ডার কার বর্ডার পার হইলা? বাংলাদেশ বর্ডার তো ক্রস করতেছে নাকি? নাকি বাংলাদেশ বর্ডার ক্রস করে বিমান দিয়ে চলে গেছে, প্যারাশুট দিয়া? তেমন তো না। জি, তাহলে আমাদের সম্ভব না। বর্ডার গার্ড কোথায়? ওরা খবর পাইলো না কেন? তাই তো। বিজিবি কোথায়? নাকি পুলিশের হাতেই আছে, যে পুলিশ কয়েকদিন পরে ক্রস ফায়ার করে ফালাই দিয়া বলবো যে ও পালাইতেছিল, আমরা ওকে গুলি করছি। হুম। এর মধ্যে যে হিন্দু মানে সম্মত হইতে পারে যে কোনো দুইটা একটা গুলি করবে, তথ্য একটা মনে হয়- পুলিশের গায়ে লাগবে। আমার কাছে যেটা সন্দেহ লাগতেছে, কোন একটা তথ্য মনে হয় বাংলাদেশের মানুষের কাছ থেকে আড়াল করার চেষ্টা করা হচ্ছে, এরকম কি? হ্যাঁ, ওই তথ্যটাই যে এই ছেলে যে পুলিশ হেফাজতে আছে, এই তথ্যটাই আড়াল করার চেষ্টা করা হচ্ছে। কারণ হচ্ছে পুলিশ হেফাজতে মানে কি জানো, এটা যেহেতু আইএসআই করাইছে এই ঘটনাটা, হাদিকে মারাইছে কিন্তু আইএসআই। হ্যাঁ, তুমি আমার বলতে পারো ভাই আইএসআই এর কি স্বার্থ? এখন দেখো আইএসআই এর কি স্বার্থ বলি। বাংলাদেশে একটা ইলেকশন আসতেছে, আর প্রত্যেক ইলেকশনের সময় কিন্তু একটা জুজু দেখানো হয় ভারত বিদ্বেষী, মানে ভারত খেয়ে ফেলাবে যদি বিএনপি না আসে, জামাত না আসে। আর বিএনপি জামাতের মূল রাজনীতিটা হচ্ছে যে ভারতের বিরুদ্ধে কথা বলো, ভোট পাবেন আপনি। এটা হচ্ছে বিএনপির রাজনীতি বা জামাতের রাজনীতি। এখন তাহলে ভারত বিদ্বেষী হইতে গেলে ভারত বিদ্বেষী কথাবার্তা তো কাউরে না কাউরে দিয়ে বলাইতে হবে। এনসিপির এই পোলাগুলাকে ওই যে পয়সা ঢালছে কারা? আইএস, পাকিস্তানের সেনাবাহিনী সহ ইন্টেলিজেন্স ব্রাঞ্চ, এরা পয়সা ঢালছে, তোমরা ভারতের বিদ্বেষী গালি দাও, তোমরা ভোট পাবা। এখন এটা গালি দিতে দিতে কতদিন গালি দেওয়া যায়, এক পর্যায়ে একটু স্থিমিত হয়ে যায়, তখনই ওরা করলো কি একটা টার্গেট করলো যে হাদিরে মাইরা ফেলো। হাদিরে মারলে কি হবে? হাদিরে মারছে কারা? ইন্ডিয়া। কারণ কি? ইন্ডিয়ার বিরুদ্ধে তো হাদি সবচেয়ে বেশি কথা বলছে, সুতরাং হাদিরে মেরে ফেলছে। বিদ্বেষটা আবার চাঙ্গা করে গেল। ক্যালকুলেশন। হ্যাঁ, বিদ্বেষ আবার চাঙ্গা করে। এখন এমন হইতে পারে যে 30 তারিখের ভিতরে আরো 2-4টা ফালাই দিবে। এখন ফালানোর রাস্তায় আমাদের এই যে গণ অধিকার পরিষদের রাশেদ তো বলেই ফেলছে যে 50 জনের এরকম টার্গেট করা হয়েছে। না, তো এক এক করে তো আমরা দেখছি এরকম হচ্ছে, তো ও কিন্তু এখনো তথ্য ক্লিয়ার করে নাই কারা, তথ্য clear করে নাই। কখন, কোথায়। হ্যাঁ, এবার সবচেয়ে মজার বিষয় দেখো, এই যে 20 জনকে নাকি অস্ত্রের লাইসেন্স দেওয়া হচ্ছে এবং গার্ড দেওয়া হচ্ছে, কেন 20 জনকে? রাশেদ তো 50 জনের কথা বলছে, কেন 50 জনের দেওয়া হচ্ছে না? তাই তো। এখন হাদির ভাই, হাদিকে মারছে, হাদির মারা গেছে, ওকে ঠিক আছে, ওটা তো গেলাম না। হাদির বোনকে অস্ত্রের লাইসেন্স দেওয়া হচ্ছে, আচ্ছা। হাদির পুরা পরিবারকে পুলিশ প্রোটেকশন দেওয়া হচ্ছে। তার মানে কি হাদির পুরা পরিবারকে কি এখন মারার টার্গেট? হাদির ফুল এরকম তো ফ্যামিলি হওয়ার সুযোগ নেই। না? তাহলে হাদির পরিবারে এখন পুলিশ প্রোটেকশন কেন? গানের লাইসেন্স কেন? অমুক কেন, তমুক কেন? তার মানে এটা পুরোটাই আইএসআই এর সাজানো একটা গেম। পুরোটা সাজানো। ওদের পরিবারের সাথে আইএসআই এর কানেকশন আছে। হ্যাঁ, এবং সবচেয়ে মজার বিষয়, আজকে হাদির বড় ভাই একটা বক্তৃতা দিছে, একটা কনফারেন্স, এই সম্ভবত প্রেস কনফারেন্স বা এরকম কিছু ছিল, আমি যেটা ভিডিওটা ফেসবুকে দেখলাম। ওখানে সে বলতেছে যে আপনার সময় আছে আর 90 দিন, আপনি বিচার করবেন কেমনে? ঘটনা তো ঘটাইলেন আপনি, আবার আপনি কি বিচার করবেন?
তার মানে কি হাদির ভাই বলছে ঘটনাটা আপনি ঘটালেন, কারে বলছে ঘটনা কে ঘটাইলো, কে 90 দিন আছে, ডাক্তার ইউনূস আছে 90 দিন, ঘটনাটা ঘটাইলো কে? তার মানে মুখ ফুসকা সত্য কথাটা বলেই দিল। সত্য কথা বললো। আচ্ছা, আরেকটা বিষয়, এই যে আজকে কামরান সাইদ উসমানী নামক পাকিস্তান মুসলিম লীগের একজন বলছে ভারত যদি বাংলাদেশে নজর দেয় পাকিস্তানের ক্ষেপণাস্ত্র গুলো জবাব দিবে। এ ব্যাপারে আপনি কি বলবেন? সর্বপ্রথম হচ্ছে যে এই ভদ্রলোকটা কে, লবডঙ্কা। সে কে? এখন এটা কোনো আমি মিনিস্টার না, না, সে কোনো এখন প্রতিরক্ষা মন্ত্রী না। এখন আমি বলতেছে আমি বলতেছি তোমাকে যে পাকিস্তান যদি ইন্ডিয়ার দিকে কামান দাগায় আর ইন্ডিয়া যদি বাংলাদেশের দিকে কামান দাগায়, তাহলে রাশিয়া সরাসরি পাকিস্তানের দিকে কামান দাগাবে এবং ব্রিটেন সরাসরি পাকিস্তানের দিকে কামান দাগাবে। আমিও তো ব্রিটিশ নাগরিক, আমি বললাম। এটা বলার আপনি কে? এটা বলার আমি কে সেটা যদি প্রশ্ন হয়, তাহলে ওই বেটাকে, ওই বেটাকে কামান কি ওর হাতে, কামান কি ওর হাতে, গোলা কি ওর হাতে? পাকিস্তান জানে না? এতই যদি পাকিস্তান দাগাইতে পারতো তো এতদিনে তো ইন্ডিয়ার কয়েকটা অংশ ভাঙিয়ে নিয়ে যেতে পারতো, একদম একদম পাকিস্তান থেকে ভাঙিয়ে নিয়ে যেতে পারতো না। এখন একটা কথা দেখো, বলা হয় যে এইবারের যুদ্ধে ইন্ডিয়ার 6টা রাফায়েল ধ্বংস করছে কে? পাকিস্তান। 6টা রাফায়েলের ছবি দেখাইলেন না কেন আপনারা? আচ্ছা, 6টা রাফায়েলের ছবি তো দেখাইতে হবে যে হ্যাঁ একটা রাফায়েল গেছে, এটা স্বীকার করছে সবাই। আর একটা রাফায়েল গেছে, একটা বিমান গেলে সমস্যাটা কোথায়? এরকম যুদ্ধ বিমান তো এই যে দুবাইতে এইবার তো 3টা 4টা বিমান গেল গা পয়রা, ফ্রান্সও রাফায়েল পরে ভাঙছে, এরকম আছে না? একটা স্যাটেলাইট ইমেজ তো দিতেই পারতো। হ্যাঁ, না ওরা তো ভূপাতিত করছে ওদের দেশের মাটিতে, বললো তাহলে ওদের দেশের মাটিতে দেখাও। ওদের অবস্থা তো এরকম যে ইরাকে যখন ইনভেনশন করলো আমেরিকা, মাস ডিস্ট্রাকটিভ ওয়েপন আছে বইলা, কিন্তু শেষ পর্যন্ত কিছু দেখাইতেও পারে নাই, বলতেও পারে না। পাকিস্তানের অবস্থা এরকম। এখন পাকিস্তানের বোমা ইন্ডিয়ার দিকে, আমিও মানিয়ে নিলাম, ঠিক আছে বাবা বোমা তো মারবেন, তা আপনি ইন্ডিয়াতে বোমা মারবেন, ইন্ডিয়ার কাছে S-400 আছে। যদি তারাই কখনো কন্ট্যাক্ট করে আনা যায়, তাহলে আমি তারা জিজ্ঞেস করতাম যে তুমি কে হে বাবা? আমি আপনাকে এইটুকু বলতে পারি যে এই ব্যক্তিটা জাস্ট বাংলাদেশ ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্কটাকে নষ্ট করার জন্য কাজ করছে। কেন? কারণ যদি আমি মেনে নিলাম ভারত নজর দিছে, তাহলে ভারত কি কি আকাম করতেছে তোমাদের সেই দিকে নজর থাকার কথা, ঠিক কিনা? তুমি সেটা না করে তুমি বাংলাদেশের পতাকা টান দিয়ে দিলা, তুমি বাংলাদেশের পতাকা অবমাননা করে দিলা, তুমি বাংলাদেশের পতাকায় 4 তারা লাগায়া পুরো দেশের আইডেন্টিটি চেঞ্জ করে দিলা পূর্ব পাকিস্তান লাগায়া। মানে এটা কি? তাহলে নজর কে দিচ্ছে? নজর অবশ্যই পাকিস্তান দিচ্ছে। ওরে বলা হচ্ছে ভারতের গাড়ি। ওকে বলা উচিত যে তুমি আগে বেলুচ শান্ত করো, তোমার ওর বেলুচ শান্ত করুক। ও পারলে ভারত থেকে যে কাশ্মীরের যে অর্ধেক ভারতের কাছে আছে ওইটা দখল করে দেখাক, বাংলাদেশ নিয়ে ওরে চিন্তা করা বাদ দিক। ও নিজের দেশ নিজে কিভাবে বাঁচবে সেটা চিন্তা করুক। এখনো আমার দেশের 1 টাকা সমান পাকিস্তানিদের 3 টাকা, সে কিভাবে তার দেশের কারেন্সি আমার সমান আনবে সেটা চিন্তা করতেও। সেটাই তো, এই ব্যক্তিটাকে নিয়ে বাংলাদেশের কিছু ছাগল আছে মানে প্রচুর লাফালাফি করতেছে। হ্যাঁ, এরা মানে বাংলাদেশের ব্যাপারটা এমন হয়ে যেতে, বাংলাদেশের আমার দেশের কূটনীতি নিয়ে যদি আমি কথা বলি আমাদের ট্যাগ লাগায় দিবে ভারতের। অথচ একটা জিনিস বুঝতেছে না ভাই, এটা আমার দেশ, এটা আমার দেশের কথা আমি বলবো, যে ভারত কি আর পাকিস্তান কি, আমার বাংলাদেশ নিয়ে আমি কথা বলবো, আমি কথা বলবো, তাই না? সেটাই তো। হ্যাঁ, তুমি কি ওই বেটা কি? এটা হচ্ছে মানে কোনো কাজ তো নাই আর পাইকাদের পাকিস্তানের। এখন হচ্ছে যে এই যে বাংলাদেশে কিছু বঙ্গু মোমেন আছে, বঙ্গু মোমেন অশিক্ষিত মাদ্রাসা ছাপ পোলাপাইন, ছাপরি মার্কা পোলাপাইন, এদের টেস্ট করা হয় নাই। তাহলে সেনাপ্রধান যে বললেন যে জানমালের নিরাপত্তা সবার উনি দিবেন, উনি সবার জানমালের নিরাপত্তা দিবেন, তার কারণ কি? এবং একটা জিনিস তুমি একটা জিনিস খেয়াল করো যে ওই যে আমাদের ছিল না, কি বলে আমাদের ডাক্তার ইউনূস সাহেব যে হাদির জানাজার দিন গেল, মনে আছে? সেদিন কি বলছিল যে হাদির রেখে যাওয়া কাজ বা হাদির ইচ্ছাগুলো আমরা পূরণ করব।
তো হাদির ইচ্ছা কি ছিল? হাদির ইচ্ছাই তো ছিল যে আওয়ামী লীগ নেতাকর্মীদেরকে হত্যা করা। হাদি তো প্রকাশ্যে বলতো যে আওয়ামী লীগ নেতাকর্মী যেখানে পাও সেখানে মাইরা ফেলো। তাহলে এখানে বাংলাদেশ পন্থী কার্যক্রম তো বাস্তবায়ন হচ্ছে না এখানে। এবং হাদি তো ছিল যে হাদি ছিল পুরোপুরি ইয়েরপন্থী, স্বাধীনতা বিরোধী। হাদি স্বাধীনতা বিরোধী ছিল। তার মানে এগুলোই কি পূরণ করার জন্য ডাক্তার ইউনূস বলছে যে হাদির ইচ্ছা পূরণ করবে? এখন আর বলা যায় হাদির জীবনী বইয়ে পত্রে আনবে। তো হাদির জীবনী বইয়ে পত্রে কি আনবে? যে টিনের চালে কাউয়া, অমুক আমার সাউয়া, এইসব কথা, এইসব ভাষাগুলো আনতে হবে। এগুলোই তো আনার চেষ্টা চলতেছে। তার মানে কি ভবিষ্যতে বাংলাদেশের এডুকেশন সিস্টেমে এমন এমন কিছু জিনিস আসবে যেটা শিখলে সাধারণ ছেলেমেয়েরা আরো উগ্র হয়ে যাবে, বেয়াদব হয়ে যাবে। হ্যাঁ, গালাগালি আনবে। এই ধরনের সেন্টেন্স গুলোকেই নিয়ে আসা হবে। মানে কি ধরনের, মানে কি বলবো, সাইকোপ্যাথ হলে ভদ্রতার লেশ মাত্র না থাকলে এই ধরনের চিন্তা ভাবনা করতে পারে। সেটাই। যাই হোক, আজকে আমরা এই অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমি আপনার কাছ থেকে 20 মিনিট সময় চেয়ে নিয়েছি, অলরেডি 20 মিনিট হয়ে গেছে। যাওয়ার আগে আমরা কিছু কমেন্ট নিতে চাই এবং এই কমেন্ট গুলোর উত্তর আপনারা দিবেন, আপনি দিবেন। বিশেষ করে পাকিস্তানিদের সাথে কখনোই আমাদের আপোষ নেই, তারা 71-এর শত্রু, তারা চিরজীবন শত্রু। আপনি স্বাধীনতার পক্ষে, আমি আপনার পক্ষে, আপনি স্বাধীনতার বিপক্ষে, আমরা আপনার বিপক্ষে। এবার আপনি যেই হন, হ্যাঁ এমনটাই তো হওয়া উচিত রাশেদ ভাই। অবশ্যই এমনই হওয়া উচিত। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলার সারা ইউরোপ থেকে রাশিয়া পর্যন্ত সবাইকে জ্বালাইছে। এখন পর্যন্ত জার্মান যত ভালো, জার্মান লোকরে কিন্তু ইউরোপের নাগরিকরা খুব একটা ভালো পছন্দ করে না। একদমই। আমরা এতগুলো প্রাণ দেওয়ার পরও পাইক্যাদের সাথে আমরা একসাথে ভাত খাবো, এটা তো হইতে পারে না। একদমই তাই। শুধু তাই না, এখনো পর্যন্ত আমাদের 30 লক্ষ শহীদের বিচার কিন্তু হয় নাই, আন্তর্জাতিক আদালতে বিচারটা চলমান। ওরা রাষ্ট্রীয়ভাবে মাপও চায় নাই। কিন্তু জামাত কিন্তু এখানে একটা প্যাচ খেলতেছে। তারা কিছু বলে কি 47 থেকে মানে এখন পর্যন্ত আমরা যত ভুল করেছি সেটার জন্য তারা নাকি মানে মাপ চায়। কিন্তু কথা হচ্ছে বিগত সময় গোলাম আজম, নিজামী এরাও মাপ চাইছে, মাপের সমস্যা নেই। পয়েন্ট হলো তারা মাপ চাওয়ার আগে তারা যাদেরকে সহযোগিতা করছে সেই পাকিস্তান কি রাষ্ট্রীয়ভাবে মাপ চেয়েছে ৭১-এর গণহত্যার জন্য? এবং ৭১ তারা ৪৭ কিসের ৪৭ তো আমরা ছিলাম না। ৪৭ আমরা ছিলাম ওই যে পূর্ব পাকিস্তানের পয়েন্ট অফ ভিউ। না, আমি তো ওইটাই মানি না। ৪৭ তো আমি ছিলাম না, তুমি ৭১-এ গণহত্যা করছো। এখন ওদের কথা হচ্ছে যে বাচ্চা ওই জন্মের আগেই উনি বাচ্চার নাম ঠিক করতেছেন, এরকমই অবস্থা নাকি? এরকমই হয়তো ভোটে জেতার জন্য। আমাদের শহরের ভাষায় বলে যে ছাগল জবাই করার আগে ছাগলের বিচি নিয়ে টানাটানি করে যে কোনটা কে খাইবো। একদমই তাই। শুধু তাই না, বাংলাদেশটাকে জামাতের অবস্থা, বাংলাদেশের কিছু মানে মাথা মোটা মানুষদেরকে ব্যবহার করে মাঝখান দিয়ে ভারত তার বাংলাদেশের ভিতর কূটনৈতিক সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি করার জন্য কিছু মাথা মোটা বাংলাদেশিদেরকে ব্যবহার করবে পাকিস্তান। আর এইটা করার জন্য পাকিস্তান পশ্চিমাদের কাছ থেকে ভালো অ্যামাউন্ট পাইছে, এটা বোঝাই যায়। তা নাহলে এই হাবিব ব্যাংকের মাধ্যমে এত টাকা বাংলাদেশেও কেন দিবে? এবার সবচেয়ে মজার বিষয় একটা শুনবা, সেটা হচ্ছে যে সরকার গত 4 মাসে 2000 কত কোটি টাকার ডলার কিনেছে। 2000 কোটি টাকার ডলার কিনছে? 2000+ কোটি টাকার ডলার। এত ডলার কেন কিনলো হঠাৎ করে? এবং এই ডলারগুলো নাকি সবগুলোই জমা আছে এইখানে পাকিস্তান ন্যাশনাল ব্যাংকের অ্যাকাউন্টে, ইংল্যান্ডে পাকিস্তান ন্যাশনাল ব্যাংকের অ্যাকাউন্টে। ওকে, তার মানে আপনি তো এখন ইংল্যান্ডে বসবাস করছেন, চাইলে যে কোনো সময় তথ্য আপনি বের করতেই পারবেন। না, কারণ হচ্ছে যে এইখানে যেসব মার্চেন্ডাইজিং ফার্মগুলো দিয়ে কিনানো হচ্ছে, মানে যেসব তোমার ওয়েস্টার্ন মানিগ্রামের যে ইয়েগুলো দিয়ে, এই টাকাগুলো সব ন্যাশনাল ব্যাংকে জমা হয়, পাকিস্তান ন্যাশনাল ব্যাংকে জমা হয়। এটা আমরা আগে থেকেই জানি। তো এখনো যে জমা হচ্ছে, ওখানে লোক আছে, ওদের কাছে খবর পাই। এবং এটা খুব সংগোপনে কিনে হচ্ছে। এত টাকা কেন? কার এই ডলার? কেন সরকার এই ডলার কিনতেছে হঠাৎ করে? দিন শেষে এই যুদ্ধ পরিকল্পনা বাস্তবায়ন করার জন্যই হয়তো বা টাকাগুলো ব্যয় করবে বা এই ডলারগুলো ব্যয় করবে, হইতে পারে অবশ্য। তবে আমি এতে দোষ দিব কার জানো? ইন্ডিয়ার উচিত টোটাল বর্ডার ক্লোজ করে দেওয়া। টোটাল আমাদের সাথে কূটনৈতিক
অর্থনৈতিক সমস্ত সম্পর্ক ছিন্ন করা। মিনিমাম 6টা মাস একদম। ছিন্ন করে রাখলেই হয়, 6 মাস ছিন্ন করে রাখলে হয়। 6 মাসে তো দেশ নরকে পরিণত হয়ে যাবে। না ওইটা কি হবে সেটা পরের কথা, কিন্তু ইন্ডিয়ার উচিত, আমি না, বলবো যে দেশে তো ইন্ডিয়ানদের উচিত দেশে- এটা। আমি বলি কিছু কিছু উগ্রপন্থী মৌলবাদীদের কারণে সাধারণ মানুষ তো দুর্ভিক্ষে পড়তে পারে না, কারণ বাংলাদেশে অনেক কিছুই ইন্ডিয়া থেকে আমদানি করা হয়। হ্যাঁ, তো দেখো। আমার মতে এটা করুক, একটু 6 মাস 1 বছর করুক, একটু সাইজ হওয়ার দরকার আছে। হ্যাঁ, তাইলে অন্তত আমাদের দেশের সাধারণ মানুষ সবাই বুঝবে যে আসলেই ইন্ডিয়ার সাথে সম্পর্ক রাখাটা আমাদের উচিত উচিত না। এখন পর্যন্ত কারণ আমরা তো ন্যায্যতার ভিত্তিতে সম্পর্ক চাই, তাই না? হ্যাঁ, তাহলে সেম ভাবে তোমরা ন্যায্যতার ভিত্তিতে অন্য দেশের সঙ্গে সম্পর্ক করে এই একই পদ্ধতিতেই তোমরা ইয়ে করো, কম দামে জিনিস খাওয়াও পাবলিকরে। দেখা গেছে সেটাই। কি ইন্ডিয়া থেকে চাল আমদানি করে পাকিস্তান, পাকিস্তান থেকে আবার সেই চাল ঘুইরা বাংলাদেশে বিদায় হয়ে আসা আমার দেশে। 3-4 হাত বেচা হয়ে যখন বাংলাদেশে যায়, তখন তো এমনি জিনিসপত্রের দাম যায় বাইরে। হ্যাঁ, এটা কি ন্যায্যতা? এই যে 50,000 টন মেট্রিক টন চাউল আনলো 46 টাকা করে, 46 টাকা করে, কেন এখন কেন ইন্ডিয়া থেকে আনলা? সিঙ্গাপুর থেকে আনো, সেম দাম। আমি বলবো ঠিক আছে, সিঙ্গাপুরও 46 এ দিচ্ছে, 46 এ দিলে কি হবে, সিঙ্গাপুর থেকে শিপমেন্টে কত খরচ সেটা কি হিসাব করছে কেউ? আবার সিঙ্গাপুরে যেসব কোম্পানিগুলা যাদের কাছ থেকে কিনছো তারা কারা? তারাও তো সে ভারতীয় কোম্পানি। সেটাই। তাহলে সব মিলিয়ে কি দাঁড়ালো, এখানে মেইনলি হচ্ছে বাংলাদেশটারে বা বাংলাদেশের মানুষগুলারে ইউজ করে কিছু মোটা অঙ্কের টাকা ইনকাম হবে, পাশাপাশি এই বলদগুলারে ইউজ করে এক ধরনের যুদ্ধ বাস্তবায়ন করে, মরলে বাঙালি মরবে, তাতে পাকিস্তানিদের কি যায়, ওরা তো উস্কানি উস্কানি দিয়ে বসে থাকবে ঘরে। সেটাই। এবং সেটাই হচ্ছে, তা না হলে ওই যে মিসাইল দেওয়ার কথা বলে, ও কেডা মিসাইল দেওয়ার? না, এটা তো মিসাইল তো এমন জিনিস যে পোস্ট অফিসের মাধ্যমে পাঠাই দেওয়া যাবে, বুঝো নাই? 2-4-10টা হ্যাঁ। মিসাইল তো পাঠাই দেওয়া যাবে। বাংলাদেশে তো ম্যানহোলের সংখ্যা কম। আওয়ামী লীগের সংগঠনকে আরো শক্তিশালী, আরো তরুণ প্রজন্ম আকাঙ্ক্ষাকে আরো শক্তিশালী করার জন্য এই অবৈধ দখলদার ইউনূস সরকার, ফ্যাসিস্ট সরকারের হাত থেকে, জঙ্গিবাদীদের হাত থেকে দেশকে, দেশের গণতন্ত্রকে, দেশের মানুষের অধিকারকে ফিরিয়ে আনার জন্য যেখানে আপনার বক্তব্যের টোনটা আমরা বুঝেছি, আপনারও দলের সংস্কারের একমত। আপনার একজন লিখেছেন এখানে যুগ্ম সাধারণ সম্পাদক 4 জন আপনাদের দলে, আপনি একজন, আরেকজন মাহবুবুল হানিফ, উনি যুগ্ম সাধারণ সম্পাদক। জি ঠিক আছে। আর কে যুগ্ম সাধারণ সম্পাদক? আরেকজন ডক্টর হাসান মাহমুদ, উনি পররাষ্ট্রমন্ত্রী হিসাবে সর্বশেষ আমাদের সরকারের পররাষ্ট্রমন্ত্রী হিসাবে উনি দায়িত্ব পালন করেছেন। আরেকজন ডক্টর দীপুমণি, উনি কারাগারে আছেন। উনি কারাগারে আছেন। তা আমরা 4 জন যুগ্ম সাধারণ সম্পাদকের মধ্যে একজন কারাগারে এবং আরো 2 জনের নাম আমরা পেয়েছি, কিন্তু আমরা সক্রিয় দেখি শুধু আপনাকে, অন্য 2 জনকে সক্রিয় দেখি না কেন আমরা? এটা মানে এটা আপনারা দেখেন, আপনার ব্যাপার, কিন্তু এর জবাব এর জন্য কেন দেখেন না, এটা যে সত্য কিনা, অথবা দেখেন অথবা আপনি দেখেন না, তারা কাজ করতেছে আপনি দেখতে পাচ্ছেন না হয়তোবা, এই সকল বিষয়ের উত্তরটা তো ওনারা দিলেই সবচেয়ে ভালো। এই আপনার শোভনীয় হবে না। আচ্ছা, আরেকজন লিখেছেন গত 1.5 বছর ধরে আওয়ামী লীগ এখন পর্যন্ত একজন স্পোক্স পারসন দিতে পারে নাই। একজন কথা বলবেন আওয়ামী লীগের সব কথা বলা, সবার কথা আমরা পাই, সবসময় পাই, আওয়ামী লীগের সমস্ত কিছুতে একজন কথা স্পোক্সম্যান দেশে বা বিদেশে সেটা কিন্তু আমরা পাইনি। শোনেন, যে পরিস্থিতির ভিতর দিয়ে গত 16-15 মাস পার হচ্ছে, এই পরিস্থিতির পরও, এত প্রতিকূলতার পরও আওয়ামী লীগকে নিঃশেষ করে দেওয়া হয়েছে। আওয়ামী লীগ নাই, আওয়ামী লীগ আর থাকবে না। আওয়ামী লীগ সম্পর্কে কত ধরনের মিথ্যাচার হয়েছে, তারপরও আওয়ামী লীগ আছে।
আচ্ছা, আওয়ামী এবং এই লীগের পরিস্থিতিতে আপনারা কথা বলছেন কিন্তু এবং আওয়ামী লীগের সভাপতি বঙ্গবন্ধু কন্যা উনি প্রতিনিয়ত কথা বলেন, উনি কথা প্রতিনিয়ত। বলছেন, উনি দলের সভাপতি বলেন, spokesman, উনি তো দলের মধ্যমণি। spokesman, উনি উনি যে কথা বলেন এটা দলের কথা বলেন না, দেশের কথা বলেন না, মানুষের কথা বলেন না। উনি বলেন আওয়ামী লীগের আরো অনেকেই কথা বলেন। আওয়ামী লীগের প্রেসিডিয়ামের সদস্য সব কথা শেখ হাসিনা বলবেন। কথা বলেন না। আওয়ামী বলেন। লীগের আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কথা বলেন না, এরকম না, কথা বলে। সেই শুরু থেকেই কথা বলা শুরু করেছে। সকলে কথা বলতে পারে না, আবার বাস্তবতার ভিত্তিতে কৌশলগত কারণেও তো অনেকে কথা নাও বলতে পারে। আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকরা কথা বলছে না, বলছে। সবাইকে কথা বলতে বলা শুরু করলে তখন তো আবার সেটা আবার না, একজন অতটা সুন্দর হবে না। একজন একজন না, দলের একটা পক্ষে দলের পক্ষ থেকে 5 জনে কথা নানা বলতে বিষয়ে নানা বিষয়ে একজন যদি স্পোকসম্যানের মতো কথাবার্তা বলতেন, একটা ভাষ্য পেতাম আমরা। এটা খুব না, গুরুত্বপূর্ণ কথার কিন্তু। ভিতরে আমাদের কথার সাথে আমাদের নেতৃবৃন্দরা যারাই কথা বলে, কারো কথার সাথে কারো কথার কোনো বিরোধ আছে? বলুন তো, কোথাও কি কোনো বিরোধ, অথবা একজনে একটা বললো আর একজনে আর একটা বললো, যাতে সংঘাত সৃষ্টি হয়েছে, যে কারণে সাংবাদিকরা সংবাদ সংগ্রহ করতে তারা পারতেছে না, অথবা আওয়ামী লীগের নেতা কর্মীরা বুঝতে পারতেছে না যে তাদের কষ্ট হচ্ছে, দল কি চায় তারা বোঝে না, এই ধরনের কোনো না, পরিবেশ আমরা ইয়েতে দেখতাম, আপনার ক্ষমতায় থাকতে দেখতাম আপনাদের সাধারণ সম্পাদক প্রতিদিন একটা দিতেন, একটা ব্রিফিং করতেন বা একটা বক্তৃতা দিতেন একটা। হ্যাঁ, আমরা মনে করতাম উনি স্পোকসম্যান দলের। এখন কিন্তু ওইরকম কাউকে আমরা দেখি না কিন্তু। এখনো উনি মাঝে মধ্যে কিন্তু বলেন না তা না, বলেন। আর যারা আমরা কথা বলি তাদের কথা যে মানুষ শুনতে পায় না এমন হয়, সবাই শুনতে পারে না। এটা তো বর্তমান সরকারের, অবৈধ দখলদার সরকারের যে তৎপরতার কারণে অন্যায় অবিচার কারণ দেশের গণমাধ্যমকে তারা দখল করে দেশের মিডিয়াতে আপনারা নিষিদ্ধ, দেশের মিডিয়াতে আপনাদের বক্তব্য প্রচার করা নিষিদ্ধ। বাইরে থেকে আপনারা কথাবার্তা বলছেন, হ্যাঁ, বাইরে থেকে কথাবার্তা বলছেন, কিন্তু সারা পৃথিবীতে সবগুলা রাজনৈতিক দলের একজন স্পোকসম্যান থাকে কিন্তু উনি কিন্তু হ্যাঁ, সারা পৃথিবীতে থাকে। দলের পক্ষ থেকে দৃষ্টিভঙ্গি নিয়ে কথা বলে একাধিক ব্যক্তি বলে। এ ধরনের হাজার হাজার অনেক উদাহরণ আছে। আমাদের নিকট প্রতিবেশী দেশ বন্ধু রাষ্ট্র ভারতেই কিন্তু কংগ্রেসে দেখবেন 4 জন স্পোকসম্যান কিন্তু কথা বলে। আপনি দেখবেন সর্বভারতীয় দল বিজেপি থেকেও কিন্তু একাধিক স্পোকসম্যান কথা বলে। সরকার থেকে একজন কথা বলে, সরকারের রাজনৈতিক নেতৃত্ব থেকে আর একজন কথা বলে, ব্যুরোক্রেসি থেকে একজন কথা বলে, এবং পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয় নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কথা বলে, আভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে আপনার এই উত্তরেই কিন্তু মানে একজন আপনি বলছেন কিন্তু আমি গুরুত্ব আছে, অবশ্যই গুরুত্ব, আমি সেই গুরুত্ব দিয়েই দেখি। আচ্ছা, আমরা অন্য একটা প্রসঙ্গে যাই। আমি মানুষের কথার মতামতটা এরকম, সবাই বলে একজন দিল না, মানে বিষয়টা কি বলেন তো, লক্ষ্যটা কি? লক্ষ্যটা হলো আওয়ামী লীগ নাই, আওয়ামী লীগ কিছু অ্যাক্টিভিটিস নাই, আওয়ামী লীগের অস্তিত্ব নাই, বিদায় এরকম হইতেছে। এটার লক্ষ্যটা স্পিরিট কিন্তু এরকম। আসল ব্যাপারটা তো সেইটা না, আওয়ামী লীগ আছে, আওয়ামী লীগের নেতা বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা আছেন, নেতৃত্ব দিচ্ছেন, উনি আমাদের নেতা, তার কথাই শিরোধার্য, তার নেতৃত্বেই আওয়ামী লীগ ঐক্যবদ্ধ। এখানে নতুন করে বিভিন্ন ধরনের স্রোতধারার সৃষ্টি করার কোনো সুযোগ কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগে নাই, বাংলাদেশের মানুষের কাছেও নাই, আওয়ামী লীগের ভক্তদের কাছে, ভোটারদের কাছে। বাংলাদেশে যারা আওয়ামী লীগ করে না এমন মানুষরাও দেশরত্ন শেখ হাসিনার প্রতি আস্থা আছে, বিশ্বাস আছে। আরেকটা প্রসঙ্গে যাই আমরা, মানে এই শেখ হাসিনার যে এই চিন্তাটা কোনো মিডিয়ায় অনেকদিন ধরে, নতুন আওয়ামী লীগ আসছে, আওয়ামী লীগের এই হবে সেই হবে, নানা ভাবে কিন্তু অনেক সাংবাদিক আমাদের চ্যানেলও কথা বলার চেষ্টা করেছেন। শেখ হাসিনার মুখে
প্রথম এই ধরনের একটা বক্তব্য আমরা পেলাম দলের সংস্কার নিয়ে। এই বিষয়টা ইন্টারভিউর আগে নিশ্চয় উনি আপনাদের সঙ্গে কথা বলেছেন বা মত বিনিময় করেছেন এইসব বিষয়ে। এগুলো নিয়ে আমাদের নেতৃবৃন্দের সাথে তো উনি, আপনি জানেন, ওনার কথাবার্তা আলাপ আলোচনা হয়, বিভিন্ন পর্যায়ে হয়, অনেকগুলো বিষয় আছে, অনেকগুলো আলাপ আলোচনা আছে, এগুলোকে রেকর্ডেড না, আমরা ওগুলোকে ওইভাবে আনি না, বলাও হয় না। তবে উনি বাংলাদেশের আওয়ামী লীগকে, আওয়ামী লীগের নেতাকর্মীদের, তৃণমূলের জনগণকে উনি যেভাবে চেনেন, উনি যেভাবে জানেন, সেজন্য সেই জায়গা থেকে তার যে চেনা জানার যে গভীরতা, সেই গভীরতার জায়গা থেকে আমি বলতে চাই, এর জন্য আমাদের কোনো পরামর্শ ওনাকে দিতে হয় না। আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে এই অনন্য অসাধারণ যোগ্যতার অধিকারী করেই পাঠিয়েছেন, বীর বাঙালি, বাংলাদেশের মানুষদের জন্য সেবা দেওয়ার জন্য, বাংলাদেশের মানুষের কল্যাণের জন্য এই সক্ষমতা ওনার আছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি বলতে চাই, এখনো আমাদের অনেকের চাইতে অনেক বেশি পরিশ্রম করার মতো শক্তি সামর্থ্য আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে দিয়েছে, এবং আমাদের বয়সের চাইতে বড় হওয়ার পরও কিন্তু আমরা কিন্তু অনেক, উনি যা পারেন আমরা কিন্তু সেই পরিশ্রমটা করতে পারি না। এটা আমি কোনো মিথ্যা আশ্রয় নিচ্ছি না, কারণ আমি মিথ্যা বললে সেটা প্রমাণিত হবে এবং পাপ কাজ হবে, এবং আমি পাপের প্রায়শ্চিত্ত তো আমাকে ভোগ করতেই হবে। সেই জায়গাটা আপনাদের ভবিষ্যৎ নেতৃত্ব সম্পর্কে আপনাদের মতামত নিচ্ছেন? উনি তো আলাপ আলোচনা করেন, প্রতিনিয়তই করেন, এবং উনি তো শুধু আমাদের না, তৃণমূলের মানুষের সাথে কথা বলেন। এমন মানুষরা আমাদেরকে ফোন করে বলে যে আজকে নেত্রীর সাথে কথা হলো, মাননীয় নেত্রীর সাথে কথা হলো, গতকালকে অমুকে কথা বলেছে, তার কথা শোনার পরে আমি এই বিষয়টি আলোচনা করার জন্য আমি ফোন করেছি, আমার সাথে আলোচনা হয়েছে। মনে করেন তৃণমূলের কার সাথে কি আলাপ হয়েছে সেটা সে আরেকজনকে বলেন, এভাবেই তো প্রচারটা হয়, এভাবেই তো আমাদের সংগঠনের নেতাকর্মীরা এই সময়, এই দুঃসময় কিন্তু আমরা সবাই সবার সাথে একটা অন্যরকম বন্ধনের তৈরি হয়েছে, এবং এই অনন্য বন্ধন কিন্তু এটা যাই হোক না কেন, এটা আধুনিকতার যুগে, তথ্য প্রযুক্তির যুগে, এই যে বিভিন্ন অ্যাপসের টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ, তারপরে সিগন্যাল, আর অনেক অসংখ্য অ্যাপসের মাধ্যমে যেটা হয়, এটাও কিন্তু আওয়ামী লীগ কিন্তু একটা নতুন ধারা, নতুন একটি সংযোজন বাংলাদেশের রাজনীতিতে যেটা শুরু হলো, এটা কিন্তু পৃথিবীর অন্য কোনো দেশেই, কিন্তু উন্নত দেশেও কিন্তু এটা এরকম এইভাবে শুরু হয়নি, কিন্তু আমরা এটা শুরু করে আমাদের নেত্রী বঙ্গবন্ধু কন্যা একটা নতুন অনন্য অসাধারণ লাইন আপ করেছেন, ধারণার সৃষ্টি করেছেন যে বিচ্ছিন্ন করে স্বৈরাচারী অগণতান্ত্রিক শক্তি যতভাবেই হোক, বিচ্ছিন্ন করা হোক না কেন, বিচ্ছিন্ন করা যায় না। এই কথাটা আপনাদের বক্তব্য স্পষ্ট। আরেকটা বক্তব্য ওনার ইন্টারভিউ খুব গুরুত্বপূর্ণ, যেটা আওয়ামী লীগের ভবিষ্যৎ নেতৃত্ব জয় বা পুতুলের প্রসঙ্গ যখন বলা হয়েছে, সাংবাদিক প্রশ্ন করেছেন, তিনি বলেছেন এটা কোনো পারিবারিক দল না, জয় বা পুতুলকে প্রক্রিয়ার মধ্যে আসতে হবে। সেটা প্রক্রিয়াটা বলতে আপনারা কি বুঝেন এটা, বা আপনারা ভবিষ্যতে জয় বা পুতুলকে দলের নেতৃত্বে আপনারা কল্পনা করেন, ভাবেন সেটা? আমার একার ইচ্ছা না তো, বাংলাদেশের মানুষ জয়, সজীব ওয়াজেদ জয়, উনি তো মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসাবে বঙ্গবন্ধুর আদর্শের একজন সদস্য হিসাবে, প্রাথমিক সদস্য হিসাবে উনি কাজ শুরু করেছেন এবং প্রচুর কাজ করেছেন। সেই হিসাবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র হিসাবে সজীব ওয়াজেদ জয় আমাদের রাজনীতির সাথে, আওয়ামী লীগের সাথে, আওয়ামী লীগের নেতা কর্মীদের সাথে তার সম্পর্কটা কত নিবিড়। একইভাবে সাইমা ওয়াজেদ পুতুল বঙ্গবন্ধু দৌহিত্রী, বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার কন্যা হিসাবে তিনি যে সামাজিক আন্দোলন, অনন্য অসাধারণ যে কর্মকাণ্ডের ভিতর দিয়ে আন্তর্জাতিকভাবে স্বীকৃত হয়েছেন,
অটিজমের উপরে তার যে প্রচেষ্টা, যেটা বাংলাদেশের মানুষের যেটা ধারণাই ছিল না, সেই ধারণাকে সমৃদ্ধ করে যে মানবিক দৃষ্টিভঙ্গি, যেটা রাজনৈতিক দৃষ্টিভঙ্গির একটি অন্যতম অংশ হিসাবে সে প্রতিষ্ঠা করেছেন, এবং বিশ্ব সভায় আমাদের বাংলাদেশের মানুষের, বঙ্গবন্ধুর আদর্শের মানুষদেরকেও গর্বের জায়গাটা তিনি পৌঁছে দিয়েছেন। সেই জায়গায় দাঁড়িয়ে তাদের রাজনীতি করার, তারা রাজনীতিতে বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতিতে, বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে তারা এগিয়ে আসলে আমি তো মনে করি বাংলাদেশের মানুষ বঙ্গবন্ধুর প্রতি যাদের ভালোবাসা, আদর্শের প্রতি যাদের ভালোবাসা আছে, তারা তাদেরকে স্বাগত জানাবে, আনন্দের সাথেই তাদেরকে গ্রহণ করবে এবং বিশ্বাস করি এই দুজনের মধ্যে কার আগে আসার সম্ভাবনা বেশি? এটা তো, এই উত্তর তো আমি দিতে পারবো না। এই উত্তর যার যত আগ্রহ, যে যত আগে এগিয়ে আসবে আগে, তার সম্ভাবনা তত বেশি। এই যে সংস্কারের যে ধারণা দিলেন শেখ হাসিনা, আওয়ামী লীগের সভানেত্রী, এইটার বাস্তবায়ন খুব সহসা কি আমরা দেখবো? এটার দিনক্ষণ তারিখ তো দিয়ে আমি বলতে পারবো না, তবে আমি একটা বলতে পারি যে বাস্তবতাটা এবং তরুণদের আকাঙ্ক্ষা এবং প্রবীণদের যে, তরুণদের যে আকাঙ্ক্ষার জায়গাটা যে বাস্তবসম্মত, সেই জায়গাটা মেনে নিয়ে তাদেরকে উচিত, বঙ্গবন্ধু কন্যা যে ভবিষ্যৎবাণীটা করেছে, সেই ভবিষ্যৎবাণীর সাথে আমাদের সকলেরই, আমি মনে করি আমাদের সবাই এর সাথে একমত হবে এবং তাদেরকে স্বাগত জানানোর জন্য আমাদের প্রস্তুত থাকা দরকার, উচিত। কোন প্রক্রিয়া নিয়ে ভেবেছেন আপনারা কাউন্সিল ছাড়া? সেটা নিশ্চয়ই কাউন্সিলের ছাড়াও যে প্রক্রিয়াগুলো আছে, গঠনতান্ত্রিক বিধানগুলো আছে, সে বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। নিশ্চয়ই বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা, উনি এই বিষয়ে নিয়ে, প্রক্রিয়া নিয়ে যথাসময়ে যেখানে প্রয়োজন সেই কাজগুলো উনি আলোচনা করা, পর্যালোচনা করা, সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে উনি সবসময় অনেক গণতান্ত্রিক উদার। তিনি দলের বিশ্বস্ততা, দলের নিবেদিত প্রাণ, আদর্শবান মানুষ, দলের শৃঙ্খলা যারা মানে তাদের প্রতি তার যে টান, এবং আওয়ামী লীগকে সংগঠিত করে রাখা, ঐক্যবদ্ধ রাখা এবং ঐক্যবদ্ধ রাখার জন্য তার যে প্রচেষ্টা, এই সবগুলো কাজেই আমি মনে করি অত্যন্ত দক্ষতার সাথে উনি করতে পারেন এবং পারবেন, এবং এটাই আমাদের সম্পদ, এটাই আমাদেরকে এগিয়ে চলার পথের অফুরন্ত প্রেরণার উৎসস্থল। সুতরাং এটা নিয়ে আপনার কোনো কারণ নেই, এটা নিয়ে আপনার কোনো ভাবনা নিয়ে কোনো কারণ নেই। দেশের মানুষ, আওয়ামী লীগের নিবেদিত প্রাণ মানুষ, আওয়ামী লীগের ভোটাররা দেশরত্ন শেখ হাসিনা কাজের প্রক্রিয়ার প্রতি তারা সম্পূর্ণ আস্থা রাখে, এবং সেই আস্থার জায়গায় বিন্দুমাত্র চির ধরবে না ইনশাল্লাহ। আপনাদের গঠনতন্ত্রের নিশ্চয়ক সভানেত্রী শেখ হাসিনাকে জরুরি পরিস্থিতির সিদ্ধান্ত নেয়ার মতো সেই জন্য ক্ষমতা দেয়া আছে, তো সেই ক্ষমতাকে কখনোই উনি প্রয়োগ করেন না। তারপরও উনি কিন্তু এমনই একজন গণতান্ত্রিক মানুষ, কারণ আওয়ামী লীগ হলো একটি বাংলাদেশের একমাত্র রাজনৈতিক দল, যে দলটি গণতান্ত্রিক চিন্তায়, দলের আভ্যন্তরীণ গণতন্ত্র, দলের সাংগঠনিক যে নিয়ম কানুন প্রক্রিয়া, এগুলোকে উনি অনুসরণ করেন। উনি ইচ্ছা করলেই যে কোনো সিদ্ধান্ত যে কোনো সময় দিতে পারেন, কিন্তু উনি কখনই এই কাজটি করেন না, কখনই এই কাজটি করেননি। এ ধরনের কোনো, ওনার যে যারা শত্রু আছে তারাও কিন্তু এই ধরনের সমালোচনা কখনো করেন নাই। সুতরাং দলের বিশেষ পরিস্থিতিতে, যেহেতু স্বাভাবিক পরিস্থিতি না, সেটা বিশেষ পরিস্থিতি, এই পরিস্থিতিতে তিনি এমন কোন সিদ্ধান্ত নিলে দলের ভালো হবে, সেটা তো আপনি মনে করেন? অবশ্যই, সবসময় মনে করি, সবসময় বিশ্বাস করি, এবং এই বিশ্বাসের জায়গায় আমি না, শুধু আওয়ামী লীগের প্রতিটি নেতা কর্মী যারা বঙ্গবন্ধুকে ভালোবাসে, বঙ্গবন্ধুর আদর্শকে ভালোবাসে, সেই যারা স্বার্থবান নয়, যারা দেশপ্রেমী, যারা গণতান্ত্রিক, যারা বঙ্গবন্ধুর আদর্শের জন্য যারা জীবন উৎসর্গ করতে চায়,
যে এই তৃণমূলের মানুষগুলো যারা সবচাইতে আমাদের চাইতেও তারা বেশি নিঃস্বার্থবান, সেই মানুষগুলোর প্রতি, সেই মানুষগুলোর বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার উপর পরিপূর্ণ আস্থা বিশ্বাস বিদ্যমান। বাকি নাসিম, শেখ হাসিনার বক্তব্যে এটা কি ইঙ্গিত আছে যে জনসম্পৃক্ত না যারা 17 মাসে, উনি তো সবার কাজ দেখেন, সবার অবস্থান জানেন, জনসম্পৃক্ত না এমন দায়িত্ববান ব্যক্তিরা তার চিন্তায় এর মাঝে মাইনাস হয়ে গেছে? এটা তার চিন্তার ব্যাপার, এটা তো এই চিন্তা তো উনি করতেই পারেন। যারা জনসম্পৃক্ত না, যারা দলের এই দুঃসময়ে কাজ করতে এগিয়ে আসা উচিত, যারা দলের তৃণমূলের নেতা কর্মীদের খোঁজ খবর রাখা উচিত, তৃণমূলের যারা আছে, মানে যারা জেলখানায় আছে, আমি তাদের কথা বলছি না, দেশের জেলের বাইরে যারা আছেন তারাও প্রতিকূলতার ভিতর দিয়েই আছে, সবাই প্রতিকূল পরিবেশের ভিতর দিয়েই আছেন। দেশে জেলখানার বাইরে যারা আছেন তাদের উচিত এই সময় দলের তৃণমূলের যারা দুঃখ কষ্ট ক্ষত বিক্ষত কারাগারে বন্দী, কারাবন্দী, আত্মগোপনে আছে, পালিয়ে আছে, সেই সকল মানুষদের জন্য যতটুকু পারা যায় যৎসামান্য তাদের পাশে দাঁড়ানো আন্তরিকতার সাথে। এইটা তো আওয়ামী লীগের নেতা কর্মীরা আশা করে। বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা এটা তো উনি অবশ্যই আশা করেন এবং উনি বলেন, নির্দেশ দেন, তোমরা যে যতটুকু পারো নেতা কর্মীদের পাশে দাঁড়াও। এই দুঃসময়ে যে নেতা কর্মীদেরকে খোঁজ রাখবে সেই তো নেতা, যে এই দুঃসময়ে দুর্দিনে দলের জন্য কাজ করবে, এই অশুভ শক্তি ফ্যাসিস্ট এই দখলদার সরকারের বিরুদ্ধে গণতান্ত্রিক আন্দোলনে যে সাহসী ভূমিকা পালন করবে, যাকে মাঠে পাওয়া যাবে, যাকে নিবেদিত প্রাণ, তাদেরকে গুরুত্ব দেওয়া হবে, তারাই আগামীর নেতৃত্ব দিবে, তারাই আমাদের নেতা। একথা তো উনি বলেন, দাদা যথার্থ সত্য কথা। এই ন্যায্য কথার প্রতি বাংলাদেশের মানুষের নেতা কর্মীরা যেমন উজ্জীবিত হয়, উৎসাহিত হয়, এবং আমিও মনে করি এই যে যথার্থ কথাগুলোকে আমরা বিশ্বাস আস্থায় আমাদের অবশ্যই নিতে হবে, এবং সেজন্য আমাদেরও তো প্রস্তুত হতে হবে। যারা আমরা আছি, যারা পারি না, যারা কাজ করি না, যারা ভয় পাই, অথবা যারা অসৎ, অথবা যারা সুবিধাবাদী, তাদের থেকে হাত থেকে দল আরো পূর্ণতা পাক, একটা স্বচ্ছতা পাক, একটি সুন্দর সাবলীল নেতৃত্ব দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে আগামী দিনের বাংলাদেশকে সমৃদ্ধ বাংলাদেশ, জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ার জন্য আমাদের দরিদ্র জনগোষ্ঠী, আমাদের কৃষক, কিষানী, শ্রমজীবী, মেহনতি মানুষ, নিম্নবিত্তের মানুষ, মধ্যবিত্তের মানুষদের দুঃখ কষ্ট দূর করে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার যে প্রত্যয়, যে অঙ্গীকার। আপনাকে জানতে চাই, যারা এখন গ্রেপ্তার অবস্থায় কারাগারে আছেন, তাদের কারো কারো বডি ল্যাঙ্গুয়েজে আমরা একটা পরিবর্তন দেখি। যেমন মনে করেন জুনায়েদ আহমদ পলককে আমরা এক সময় দেখতাম ভেঙে পড়েছেন, কান্না করছেন, এমন দেখতাম। তার মাঝে পরিবর্তন আমরা দেখি, তিনি কিন্তু এখন স্লোগান দেন, তিনি কিন্তু গান। এরা কি কোন বিশেষ বার্তা পেয়েছেন, নতুন উজ্জীবন তাদের মধ্যে? দেখুন, তারা কাঠ পড়তে পড়তে কয়লা হয়, কয়লা হয়ে গেলে ছাই হয়ে যায়, তারপরে তো আর কিছু থাকে না, সেখান থেকে আবার পুনরায় উত্থান ঘটে। যেমনি আওয়ামী লীগকে বলা হয়, আওয়ামী লীগ হলো এমন একটি দল যে আগুনে পোড়া ফিনিক্স পাখির মতো। আওয়ামী লীগ ছায়ের ভিতর থেকেও জ্বলে ওঠে, প্রাণের সঞ্চার হয়। আমাদের 5ই আগস্টে যে নির্মমতা, হতবিহ্বল হয়ে যাওয়ার কথা, সেই জায়গা থেকে প্রতিবাদ, প্রতিরোধ গড়ে তোলার এবং অত্যাচার, নিপীড়ন, নির্যাতনে হতবিক্ষত একজন রাজনৈতিক নেতা, একজন মন্ত্রী তখন একরকম ছিল, আস্তে আস্তে সে শক্তিশালী হচ্ছে। এটাই হলো আওয়ামী লীগের নেতা কর্মীদের বিশেষত্ব। যারা অন্যায় অবিচারের বিরুদ্ধে তারা শক্তি সঞ্চয় করে, সাহস সঞ্চয় করে, তারা ঘুরে দাঁড়ায়, রুখে দাঁড়ায়, প্রতিবাদ করে, প্রতিরোধ করে, এবং অন্যায় অবিচারের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে লড়াই করার মতো শক্তি, সামর্থ্য,
বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকদের আছে, কর্মীদের আছে, নেতাদের আছে, জনপ্রতিনিধিদের আছে, এবং মন্ত্রী বলেন, জাতীয় নেতা বলেন, তৃণমূলের নেতা কর্মীরা সকলের কিন্তু এটা একটা অনন্য অসাধারণ শক্তি, প্রাণ শক্তি। এই শক্তি বাংলাদেশের একমাত্র রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের কর্মী সমর্থকদেরই আছে। এটাই আমাদের বিশেষত্ব, এটা আওয়ামী লীগের বিশেষত্ব। এই বিশেষত্বের মূল আধার হলো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। অনেক ধন্যবাদ বাহাবুদ্দিন নাসিম। আমরা কিন্তু আজকে শুধুমাত্র এই বিষয়ে আলোকপাত করলাম, অন্য প্রসঙ্গে অন্যদিন আপনার সঙ্গে কথা বলবো। আপনাকে অনেক কৃতজ্ঞতা। আপনাকে অনেক প্রশ্ন করেছি, টু দ্য পয়েন্ট আপনি জবাব দিয়েছেন। আপনি ভালো থাকবেন। ধন্যবাদ আপনাকে এবং দর্শক শ্রোতাদের ধন্যবাদ, কৃতজ্ঞতা। কিন্তু বর্তমান অবৈধ দখলদার ইউনূস সরকারের এই অপকর্মের, অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে, বিপক্ষে কোনো কথা বলার আমি সুযোগ পেলাম না। এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত।